তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি 10 মিনিট স্কুলের আজকের বায়োলজি লাইভ ক্লাসের সেকেন্ড পর্বে। তো প্রথম পর্বে আমরা দেখেছিলাম হচ্ছে মানব রেচন চ্যাপ্টারটা, এবং এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বায়োলজি তোমাদের লাইভ ক্লাসের লাস্ট যে চ্যাপ্টারটা বাকি আছে সেটা হচ্ছে দৃঢ়তা প্রদান এবং চলন। তো এই যে বায়োলজি লাইভ ক্লাসের লাস্ট চ্যাপ্টারটা আমরা এখন করব, লাস্ট ক্লাসটা আমরা করব। তো তোমরা কে কে আমাদের সাথে আছে কমেন্টের মাধ্যমে জলদি করে জানিয়ে দাও, এবং তোমরা কিন্তু অবশ্যই তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবে না, কারণ আমাদের কিন্তু লাইভ ক্লাসটা আসলে 9টায় হওয়ার কথা ছিল, কিন্তু শুরুতে কিছু সমস্যা হয়ে যাওয়ার কারণে লাইভ ক্লাসটা আমাদের শুরু করতে দেরি হয়েছিল। তো তোমাদের ফ্রেন্ডরা হয়তো অনেকে চলে গেছে, তো তোমরা কি করো, তোমাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করে দাও যেন তোমাদের ফ্রেন্ডরাও জানতে পারে যে আমাদের লাইভ ক্লাসটা এখন শুরু হয়ে গেছে, এবং তারা যেন মিস না করে। এবং তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও যে দেরি হয়ে যাওয়া সত্ত্বেও তোমরা কে কে আমার সাথে এখনো আছো। তো আমরা শুরু করে ফেলি আমাদের চ্যাপ্টারটা। তো চ্যাপ্টারের এই জিনিসগুলা আমরা আজকে মেইনলি কভার করব। প্রথমত কঙ্কালতন্ত্র কি, কাকে বলে, তারপরে কঙ্কালতন্ত্রের কাজটা কি, তারপর হচ্ছে অস্থি ভার্সেস স্তরনাস্থি একটা ফাইট হবে, এরপরে হচ্ছে সাইনোভিয়াল অস্থিসন্ধি কাকে বলে, তারপরে হচ্ছে চলনে অস্থি আর পেশির ভূমিকা, এরপরে টেন্ডন আর লিগামেন্টের ডিফারেন্স, আর তারপর হচ্ছে অস্টিওপোরোসিস। এই কয়টা জিনিস আমরা আজকে পড়বো। তাহলে ফার্স্ট হচ্ছে কঙ্কালতন্ত্র জিনিসটা কি। এই যে আমি নড়নড়ি করতে পারছি, হাত নাড়াচ্ছি, তাই না, মাথা নাড়াচ্ছি, তাই না, ঘুরতে পারছি, আবার চাইলে আমি কি করতে পারবো বলতো, চাইলে আমি বসতে পারবো। শুধু আমি একা না, তোমরা তো সেটা করতে পারবে। আমরা এই জিনিসটা কেন করতে পারি বলতো? করতে পারার একটা কারণ আছে, কারণ আমাদের বডিতে এমন কিছু অংশ আছে যে অংশগুলা এই জিনিসগুলা বা এই কাজগুলা করতে আমাদেরকে হেল্প করে। তাহলে কোন অংশটা, যে সিস্টেমটা আমাদের এই যে চলন বা মুভমেন্ট, তারপরে এই যে আমাদের বডিতে এত পেশি আছে, এত মাসল আছে, এই জিনিসগুলাকে একসাথে এক একটা জায়গায় স্থান দেয়, তারপরে তাদেরকে ইউজ করে, এই টোটাল সিস্টেমটাকেই বলা হয় হচ্ছে কঙ্কালতন্ত্র। তাহলে কঙ্কালতন্ত্র যেটা, সেটা কি করবে, আমাদের বডিকে একটা শেপ দিবে, অর্থাৎ তারা দেহের কাঠামো দিবে। কাঠামো দেওয়ার সাথে সাথে তারা আরেকটা কাজ করবে। তুমি চিন্তা করো, যদি কঙ্কাল না থাকতো, হাড্ডি না থাকতো, আমরা কি একটা মাংসের দলা হতাম, তাই না? ওই যে তোমরা বাজারে গিয়ে বোনলেস চিকেন কিনো না, ওইরকম একটা মাংসের দলা হতাম আমরা। তাহলে এই যে বোনস গুলো, সেগুলো আমাদের যেমন কাঠামো দিচ্ছে, আমাদেরকে একটা আকৃতি দিচ্ছে, তাই না? প্লাস আমাদের শরীরের ভারটাকে তারা বহন করছে, অর্থাৎ আমাদের বডির ওয়েটটা, ভারটা তারা বহন করছে, এই কঙ্কালতন্ত্রটা বহন করছে। তাছাড়াও তারা আরেকটা জিনিস করে, আমাদের বডির মধ্যে অনেক নরম অঙ্গ আছে না, হার্ট আছে, তারপরে ফুসফুস আছে, কিডনি আছে। তাহলে এই যে নরম অঙ্গগুলো আছে, এই আমাদের বডির ভিতরের অন্তঃস্থ নরম যে অঙ্গগুলা থাকে, সেই অন্তঃস্থ নরম অঙ্গগুলাকে এই কঙ্কালতন্ত্র কি করবে, রক্ষা করবে। তাহলে দেহের কাঠামো গ্রহণ করছে, ভার বহন করছে, অন্তঃস্থ নরম অঙ্গকে কঙ্কালতন্ত্র কি করছে, রক্ষা করছে। তাহলে এই তিনটা হচ্ছে কঙ্কালতন্ত্রের মেইন কাজ। তো এখন খেয়াল করো, কঙ্কালতন্ত্রের মেইন তিনটা কাজ তো আমরা দেখে নিলাম, আরো কিছু কাজ কঙ্কালতন্ত্র করে। কি কি কাজ কঙ্কালতন্ত্র করছে সেটা দেখার আগে আমি একটু দেখে নেই তোমরা কে কে আমার সাথে এখন আছো, এই লাইভ ক্লাসটা করছো। আমি একটু জলদি করে সেই জিনিসটা দেখে নেই। তোমরা বেশ কয়েকজনই আমার সাথে লাইভ ক্লাসটা করছো, এবং অনেকেই কমেন্ট করছে দেখা যাচ্ছে। রাকিব আছেন আমাদের সাথে মিরপুর থেকে, অজয় মজুমদার আছেন, আরিফ হাসান আছেন, অনু আপু আমাদের সাথে লাইভ ক্লাসটা দেখছে, হাই আপু। প্রান্তি মাহবু আছে, প্রান্তি মাহবু বলছে প্রেজেন্ট ম্যাম, ও কিন্তু গত সেশনে খুব পারফেক্টলি একটা কোয়েশ্চেনের আনসার দিয়েছিল। তারপরে সিনথিয়া সানজিদা আছেন, আবু তামিম আছে, শাবাব খান আছেন, আয়শা রুহু মিম আছেন, গালিব আছেন, রাকিব আছেন গোপালগঞ্জ থেকে। তোমরা অনেকেই আছো, অনেক রাত হয়ে যাওয়া সত্ত্বেও তোমরা প্রায় 300 জন আমার সাথে আছো। থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের এতজনকে যে তোমরা আমার সাথে আছো। তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে জলদি করে এই লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, যেন তোমার ফ্রেন্ডরাও এই লাইভ ক্লাসটা আমার সাথে করতে পারে। আচ্ছা, তাহলে এই যে কঙ্কালতন্ত্র, এই কঙ্কালতন্ত্রের কি কি পার্ট থাকে, কি কি কাজ থাকে, কাজের মধ্যে আমরা মেইন তিনটা কিন্তু পেয়ে গেলাম। দেহকে একটা কাঠামো দিবে, দেহের ভারটা বহন করবে, দেহের ভিতরের যে নরম অঙ্গগুলো আছে সেই নরম অঙ্গগুলোকে রক্ষা করবে, যেমন আমাদের ফুসফুস, হার্ট,
এগুলা কিসের মধ্যে থাকে বলতো? ফুসফুস আর হার্ট কি, বক্ষ অস্থি চক্র যেটাকে বলা হয়, রিব কেজ, বুকের খাঁচা যেটাকে আমরা বলি, সেটার মধ্যে ফুসফুস আর হার্ট থাকে না? কেন থাকে? কারণ তারা অনেক নরম অঙ্গ, তাদের প্রোটেকশনের দরকার আছে। তো বাইরের আঘাত থেকে প্রোটেক্ট করবার জন্য এই অস্থিগুলা বা থাকে, কঙ্কালতন্ত্র থাকে। তাহলে এটার আরো একটা কাজ আছে, কঙ্কালতন্ত্র যেটা করে সেটা হচ্ছে পেশি যেগুলা আছে, পেশিকে কানেক্টেড হওয়ার জায়গা করে দেয়। মানে কি? পেশিকে কানেক্টেড হওয়ার স্থান বা জায়গা করে দেয়। এটার অর্থ কি? এটাকে যদি আমি একটু কমপ্লিকেটেড বাংলা ভাষায় বলি, পেশি সংযোজনের স্থান নির্ধারণ করা বলবে। অ্যাকচুয়ালি কি, ধরো এই যে হাতের উপরে পোর্শনে আমাদের কি আছে? পেশি আছে। নিচেও কি আছে? পেশি আছে। তারপর আমাদের গায়ের বডির অন্যান্য জায়গায় পেশি আছে, পায়ে আছে, তাই না? তাহলে এই যে পেশি আছে, আমি যদি তোমাদেরকে একটা, এই যে একটা কাঠের একটা পুতুল আছে যার এখানে একটা হাত নাই, তো এটা হচ্ছে একটা হিউম্যান বডির স্ট্রাকচার। মাথা, এটা হচ্ছে তার ঘাড়, তাই না? এইটা, এই রিজিয়নটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এই অংশটা হচ্ছে তার বক্ষ অঞ্চল। এতটুকুন অঞ্চল হচ্ছে বক্ষ, সামনের এতটুকুন অঞ্চল। এটা হচ্ছে তার হাত, এই অঞ্চলটা তার হাত। হাতের এই যে এটা হচ্ছে উপরের অঞ্চল, এটা হচ্ছে তারপরে নিচের অঞ্চল, আর এটা হচ্ছে তার কবজি। এই অঞ্চলটাকে, এই অঞ্চলে থাকে হচ্ছে পাকস্থলীর পোর্শনটা, নিচেরটা হচ্ছে তার হিপের অঞ্চল, কোমরের অঞ্চল, তারপরে হচ্ছে তার পা। ওকে, তাহলে এই যে আমরা হিউম্যান বডির বিভিন্ন অঞ্চল দেখতে পাই, এই যে মাঝখানে আমরা একটা স্টিলের জিনিস দেখতে পাচ্ছি না, অবলম্বন, এটাই হচ্ছে একটা এক্সিস বা অক্ষ। তো কঙ্কাল তন্ত্র যেটা, এই অক্ষ বরাবর এই এক্সিসটা বা এই যে এক্সিসটা আমরা দেখতে পাচ্ছি, এই এক্সিসটা বরাবর কিন্তু কঙ্কাল তন্ত্রর বিভিন্ন অংশ বিস্তৃত অবস্থায় থাকে বা অর্গানাইজড ওয়েতে থাকে। তো আমরা সেটা দেখে নিব যে কি কি অংশ থাকে। তো পেশি কানেক্টেড হওয়ার স্থান, হাতের এই অঞ্চলটা হচ্ছে আমাদের এই পোর্শন, হাতের এই অঞ্চলটা হচ্ছে আমাদের এই পোর্শন। ওকে, নিম্ন বাহু। ওকে, আর এটা হচ্ছে ঊর্ধ্ব বাহু। ওকে, তো পায়ের এটা হচ্ছে থাইয়ের পোর্শন। ওকে, উপরের অঞ্চল। তাহলে হাতের ক্ষেত্রে বলি, হাতের এই জায়গায় আমাদের কি আছে? পেশি আছে। সেই পেশিগুলা কাজ করবে, পেশিগুলা কি করে? সংকুচিত প্রসারিত হয়। তো পেশি কানেক্টেড হওয়ার জন্য একটা স্থান বা একটা অঞ্চল করে দিবে, মানে এই জায়গায় অস্থি থাকে এবং সেই অস্থির সাথে পেশিটা কানেক্টেড হয়, এবং কানেক্টেড হয়ে কি করে? সেই অস্থিগুলাকে মুভ করে আমাদের নড়তে হেল্প করে। তাহলে আমরা দেখলাম যে পেশি কানেক্টেড হওয়ার স্থান করে দেওয়ার মানে কি, প্লাস অস্থির ভিতরেও কিন্তু মজ্জা থাকে, যেটা আমরা আগে ক্লাসে দেখেছি। মজ্জা মানে ভিতরের নরম অঞ্চল। তো মাংসের, তোমরা মাংস তো সবাই খাও, তো মাংসর হাড্ডিটা খাওয়ার চেষ্টা করবে। হাড্ডির মধ্যে দেখবে হাড্ডির উপরে একটা অঞ্চল থাকে কচকচ করে, সেই অঞ্চলটাকে বলা হয় হচ্ছে তরুণাস্থি। আর যে হাড্ডিটা তোমরা খাও সেটা হচ্ছে অস্থি। এই যে হাড্ডিটা থাকে, সে হাড্ডিটা ভেঙে ফেলবে, ভেঙে দেখবে ভিতরে লাল লাল অংশ থাকে, ওটাকেই বলা হয় অস্থি মজ্জা। তাহলে অস্থির ভিতরে নরম অঞ্চলটাকে বলা হচ্ছে অস্থি মজ্জা। তো আমরা কঙ্কালতন্ত্র আর কঙ্কালতন্ত্রের কাজটা আমরা দেখে নিলাম, এটা দেখা শেষ। কঙ্কালতন্ত্রের দুটা পার্ট, অর্থাৎ দুটো অংশ নিয়ে কঙ্কালতন্ত্র তৈরি, একটা হচ্ছে অস্থি আর একটা হচ্ছে তরুণাস্থি। তো এখন আমরা যে জিনিসটা দেখবো মেইনলি সেটা হচ্ছে অস্থি আর তরুণাস্থির যে ডিফারেন্স আছে সেটা আমরা দেখব। তো অস্থি আর তরুণাস্থির ডিফারেন্সটা তোমাদের এক্সামে প্রায় এসে থাকবে। আমরা দেখেছি, আমরা একটু আগে বললাম মাংস খাবে, মুরগি খাবে, এবং মুরগির ক্ষেত্রে দেখবে মুরগির হাড্ডিটার উপরে একটা সাদা অংশ পড়বে, যেটা খেতে আমার খুবই ভালো লাগে। আসলে আমার ওটা খুব পছন্দের অংশ। তো ওই যে হাড্ডির উপরে যে সাদা অংশটা দেখবে, খেলে কচকচ করবে, খুব মজার টেস্ট, ওই জিনিসটা কিন্তু হচ্ছে তরুণাস্থি। ওটার পরে তুমি যখন হাড্ডিটাতে কামড় দিবে, দেখবে হাড্ডিটা কিন্তু অনেক বেশি শক্ত, বা অস্থিটা অনেক বেশি শক্ত। তাহলে এই যে অস্থি যেটাকে আমরা বলছি আর তরুণাস্থি, সেগুলোর মধ্যে কিন্তু আমরা বেশ কিছু পার্থক্য পেয়ে যাব। অস্থি আর তরুণাস্থির পার্থক্য তো জেনারেলি যেভাবে আমরা এক্সামে লেখার চেষ্টা করব, সেটা হচ্ছে আমরা বিষয় দিয়ে পার্থক্যগুলো লেখার চেষ্টা করব, যে কি কি বিষয়ে আমি
পার্থক্যটা লিখছি। প্রথম পার্থক্য যেটা হবে সেটা মাত্র আমি বললাম, প্রকৃতি। চিন্তা করো তো অস্থির প্রকৃতিটা কিরকম। অস্থি কি? অস্থি হবে অনেক বেশি দৃঢ় আর শক্ত। সেখানে তরুণাস্থি যেটা তুমি খাও সেটা কচকচ করে না। কেন কচকচ করে? কারণ সেটা থাকে হচ্ছে নমনীয়। তাহলে প্রকৃতির দিক থেকে অস্থি অনেক বেশি দৃঢ়, তরুণাস্থি সেক্ষেত্রে অনেক নমনীয়। এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে তাদের স্থিতিস্থাপকতা, বা যেটাকে আমরা বলি ইলাস্টিসিটি। স্থিতিস্থাপকতা কিন্তু অস্থির ক্ষেত্রে থাকে না, অর্থাৎ অস্থির ক্ষেত্রে স্থিতিস্থাপকতা নেই, তরুণাস্থির ক্ষেত্রে স্থিতিস্থাপকতা আছে। তাই অস্থির ক্ষেত্রে আমি ক্রস দিলাম, তরুণাস্থির ক্ষেত্রে আমি কি দিলাম বলতো? তরুণাস্থির ক্ষেত্রে আমি টিক দিয়ে দিলাম। এখন অস্থি যে কোষগুলা দিয়ে তৈরি সেগুলারও একটা নাম আছে। অস্থির কোষের একটা পার্টিকুলার নাম থাকে। কোষের নাম হবে তাহলে আমাদের পরের পয়েন্ট। অস্থির যে কোষ, অস্থি কোষের নাম হবে হচ্ছে অস্টিওব্লাস্ট, বা তুমি অস্টিওসাইটও লিখতে পারো। অস্টিও ওয়ার্ডটার মানে হচ্ছে অস্থি, ওকে, সাইট মানে হচ্ছে কোষ। তাহলে অস্টিওব্লাস্ট বা অস্টিওসাইট হচ্ছে অস্থি কোষের নাম। আর তরুণাস্থির কোষের নাম আছে, তরুণাস্থির কোষের নাম হচ্ছে কন্ড্রোব্লাস্ট বা কন্ড্রিওব্লাস্ট বা কন্ড্রিওসাইট। তাহলে কন্ড্রিওসাইট বা কন্ড্রিওব্লাস্ট হচ্ছে আমাদের তরুণাস্থির কোষের নাম। কোষের নাম গেল। এরপরে হচ্ছে এই যে অস্থি আর তরুণাস্থি থাকে, এই অস্থি আর তরুণাস্থির মধ্যে কিন্তু ম্যাট্রিক্স থাকে বা মাতৃকা থাকে। তো অস্থি এন্ড তরুণাস্থি হচ্ছে দুইটাই কিন্তু যোজক কলা, ঠিক আছে, এবং তারা কিন্তু তন্তুময় যোজক কলা দিয়ে তৈরি, ঠিক আছে। তাহলে এই যে যোজক কলা বা কানেকটিভ টিস্যু দিয়ে অস্থি আর তরুণাস্থি তৈরি হচ্ছে, এই টিস্যুগুলোর ভিতরে মানে এগুলা যে জিনিস দিয়ে তৈরি সেগুলো ম্যাট্রিক্সের মধ্যে কিভাবে থাকে? তো মাতৃকায় এই যে অস্থি কোষগুলো থাকে কিংবা তরুণাস্থি কোষগুলো থাকে, এগুলা মিলে কি করে? টিস্যু গঠন করে, ফাইবার তৈরি করে। তাহলে এই যে অস্থি থাকে, অস্থির ক্ষেত্রে নেক্সট পয়েন্ট আমি কি দিতে পারি? নেক্সট পয়েন্ট আমি দিতে পারি মাতৃকায় কোষের অবস্থান। মাতৃকায় কোষের অবস্থানের ক্ষেত্রে আমরা দেখতে পারবো অস্থি কোষগুলা মাতৃকা বা ম্যাট্রিক্সের মধ্যে বিক্ষিপ্তভাবে থাকে, whereas যে তরুণাস্থি থাকে, সেই তরুণাস্থির যে কোষগুলা অর্থাৎ কন্ড্রোসাইট বা কন্ড্রোব্লাস্ট, সেই তরুণাস্থির কোষগুলা কিভাবে থাকে বলতো? সেই তরুণাস্থির কোষগুলা ঘনভাবে থাকে। এই জিনিসটা লেখানোর একটা কারণ আছে। কারণটা হচ্ছে এই ছকটা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া নেই, কিন্তু এই জিনিসটা কিন্তু তোমাদের এক্সামে অনেক বেশি আসে। অস্থি এন্ড তরুণাস্থি ডিটেইল স্ট্রাকচার সেগুলো তোমাদের বইয়ে কিছুই বলা হয় নাই, কিন্তু তোমাদের বইয়ে জাস্ট দুটো সম্পর্কে কিছু ডিটেইলস দেওয়া আছে, আর দুটা সম্পর্কে কিছু জাস্ট মানে হয়তো ডিটেইলস বা কিছু এক্সাম্পল সেই জিনিসটা দেওয়া আছে, কিন্তু সেগুলোর পার্থক্যটা অ্যাকচুয়ালি দেওয়া নাই। কিন্তু পরীক্ষায় অস্থি আর তরুণাস্থির পার্থক্যটা কিন্তু অনেক আসে। তো যখন বায়োলজি পড়ো তখন কিন্তু পার্থক্য করে পড়তে শিখবে। পার্থক্য করে পড়লে কি হয় বলতো? তুমি দেখো, তুমি যখন অস্থি আর তরুণাস্থি পার্থক্য করে পড়ছো, তুমি কিন্তু দুইটারই বৈশিষ্ট্য একই সাথে পড়ছো। তাই তোমাকে তুমি যদি পার্থক্যটা পারো, তুমি কিন্তু যে কোনো একটা বৈশিষ্ট্য ইজিলি লিখে দিতে পারবে। তো আমরা চারটা বৈশিষ্ট্য এখানে পেলাম। তার প্রকৃতি, অস্থি শক্ত, তরুণাস্থি নমনীয়। স্থিতিস্থাপকতা, অস্থির নাই, তরুণাস্থির আছে। কোষের নাম, অস্থি কোষকে বলা হয় হচ্ছে অস্টিওব্লাস্ট, তরুণাস্থি কোষকে বলা হয় কন্ড্রিওব্লাস্ট। আবার মাতৃকায় কোষের অবস্থান, অস্থি বিক্ষিপ্ত ভাবে থাকে আর তরুণাস্থি কোষগুলা তার ম্যাট্রিক্সের মধ্যে অনেক ঘনভাবে থাকে। নেক্সট যে জিনিসটা বা নেক্সট যে টপিকটা নিয়ে আমরা কথা বা নেক্সট যে ইয়েটা আমরা দেখবো, পার্থক্যটা আমরা দেখবো, সেটা হচ্ছে মজ্জা। আমরা বলেছি না অস্থির ভিতরে যে নরম অংশটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে মজ্জা। তাহলে এই যে মজ্জা জিনিসটা অস্থির মধ্যে কিন্তু থাকে,
তুমি যখন মুরগির হাড্ডিটা খাবে, খেয়াল করবে তরুণাস্থির মধ্যে কিন্তু তুমি কোনো মজ্জা পাবে না, কিন্তু অস্থির মধ্যে কিন্তু তুমি সেই মজ্জাটা বা ভিতরে ওই নরম অংশটা পাবে, যার কারণে মজ্জাটা অস্থির আছে কিন্তু তরুণাস্থির ক্ষেত্রে নাই। আর কাজের দিক দিয়ে আমি যদি বলি, কাজের যদি একটা নতুন আমরা বানাই, পয়েন্ট আমরা বানাই, আমরা আগে দেখেছিলাম মোটামুটি 5টা পয়েন্ট এন্ড এখানে আরো 2টা, তো 7টা পয়েন্ট আমাদের হয়ে গেল। কাজের পয়েন্টের ক্ষেত্রে খেয়াল করবে অস্থির কাজ কি, আমরা যা যা কঙ্কালতন্ত্রের কাজ দেখলাম সেগুলাই মেইনলি অস্থির কাজ, অর্থাৎ কাঠামো রক্ষা করা, তারপরে ভার বহন করা, তারপরে আরো একটা কাজ অস্থি করে, সেটা হচ্ছে আরবিসি বা লোহিত রক্তকণিকা তৈরি করে অস্থি। ঠিক আছে, তাহলে অস্থির কাজ হচ্ছে সে কাঠামো রক্ষা করবে, ভার বহন করবে, আরবিসি তৈরি করবে, এবং আরো মোটামুটি আরো অনেক কিছু কাজ অস্থি করে, কিন্তু এই তিনটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আর তরুণাস্থি যেটা করে, তরুণাস্থি কই থাকে, তরুণাস্থি থাকে হচ্ছে অস্থির একটা প্রান্তে। ধরো এটা হচ্ছে ধরো একটা অস্থি, তাহলে অস্থির প্রান্তে উপরের অঞ্চলে থাকবে হচ্ছে তরুণাস্থি, তাহলে অস্থির প্রান্তে উপরের অঞ্চলে তরুণাস্থিটা থাকবে। তাহলে এই যে একটা অস্থি তার উপরে ধরো আরেকটা অস্থি থাকে, তো তরুণাস্থি এই অস্থির প্রান্তে থাকে, থাকার ফলে কি হয়, থাকার ফলে অস্থিগুলার মধ্যে ঘর্ষণটা হয় না। তাহলে তরুণাস্থির যে মেইন কাজ, সেই মেইন কাজটা হচ্ছে অস্থির ঘর্ষণ প্রতিরোধ করা। তাহলে তরুণাস্থি যেটা করবে সেটা হচ্ছে অস্থিগুলোর মধ্যে ঘর্ষণ বা ফ্রিকশনটা প্রতিরোধ করবে। যেন যখন আমি মুভ করছি, দেখো তো এখানে অস্থি আছে, এখানে অস্থি আছে, আমি যখন হাতটা মুভ করব তখন এই জায়গার অস্থিগুলোর কি হওয়ার কথা, ঘর্ষণের কারণে ক্ষয় হয়ে যাওয়ার কথা না। তরুণাস্থি নমনীয়, অস্থির মাথায় সেই জিনিসটা থাকার কারণে অস্থির ঘর্ষণ প্রতিরোধ করা হয়, অর্থাৎ অস্থিগুলো একজন আরেকজনের সাথে ফ্রিকশনে যুক্ত হয়ে তারা কি হয় না বলতো, ক্ষয় হয়ে যায় না। তাহলে মেইন কাজ আমরা এই জিনিসগুলাই দেখলাম, অস্থি এবং তরুণাস্থির মোটামুটি 7টা পয়েন্ট আমরা পেয়ে গেলাম তাদের পার্থক্যের মধ্যে। তো হোপফুলি এই পার্থক্যের চার্টটাই তোমরা যদি পরীক্ষায় লিখে দাও যদি আসে, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। ইভেন এই পার্থক্যের চার্টে যেসব এক্সাম, যেসব পয়েন্ট গুলা বলেছি, সেই পয়েন্ট ধরে তুমি যদি ধরো অস্থির বৈশিষ্ট্য তোমাকে লিখতে বললো, সেই পয়েন্ট ধরে তুমি যদি বৈশিষ্ট্যটা লিখে দাও, তাহলে কিন্তু তোমার কোনো প্রবলেম হবে না। যেমন এই পর্যন্ত যেটা যেটা আমরা দেখলাম, যে তার প্রকৃতি, স্থিতিস্থাপকতা, কাজ দেখলাম, মজ্জা দেখলাম, কোষের নাম দেখলাম, মাতৃকায় কোষ কিভাবে থাকে সেটা দেখলাম, এই পয়েন্টগুলো ধরে তুমি যদি অস্থির বৈশিষ্ট্য লিখে দাও পরীক্ষায়, যদি বৈশিষ্ট্য চায়, তাহলেও কিন্তু টিচার কাটবে না, তাহলে কিন্তু তোমার ঠিক হবে। তাহলে অস্থি আর তরুণাস্থির পার্থক্যের মোটামুটি এইগুলাই আমাদের জানার আছে। এরপরে যে জিনিসটা সেটা কিন্তু আমরা অনেকে জানি না, যেটা হচ্ছে সাইনোভিয়াল অস্থি সন্ধি। এবং আমাকে প্রায় অনেকে জিজ্ঞেস করে, আপু সাইনোভিয়াল অস্থি সন্ধি জিনিসটা কি, সন্ধি জিনিসটা কি সেটা আমরা এখন জানবো। সন্ধি মানে হচ্ছে জয়েন্ট। তাহলে অস্থি সন্ধি মানে কি, অস্থি সন্ধি মানে হবে বোন জয়েন্ট। সন্ধি মানে হচ্ছে জয়েন্ট, অস্থি মানে হচ্ছে বোন, হাড্ডি, তাই না? অস্থি সন্ধি মানে হচ্ছে বোন জয়েন্ট, অর্থাৎ অস্থির মাঝখানে যে জয়েন্টটা থাকবে সেটাকেই আমরা বলছি অস্থি সন্ধি। যেমন এই যে আমার ঊর্ধ্ব বাহু, এই যে আমার নিম্ন বাহু, এদের মাঝখানে যে জয়েন্টটা সেটাকেই আমরা বলছি হচ্ছে অস্থি সন্ধি। আবার এই যে আমার কাঁধ আর এই যে আমার ঊর্ধ্ব বাহু, এই যে জয়েন্টটা আছে কাঁধ আর ঊর্ধ্ব বাহুর, এটাকেও কিন্তু আমরা অস্থি সন্ধি বলছি। আবার এই যে আমার মাথা, ঠিক আছে, মাথার পিছনে আমাদের করটিকার যে অস্থি আছে সেগুলো কিন্তু পিছনের এই অঞ্চলে, তোমাদের মাথার পিছনের এই অঞ্চলে হাত দিয়ে দেখো একটা গর্তের মতন পাবে, একটু গর্তের মতন পাবে, ওই অঞ্চলটা, এই অঞ্চলে এসে কিন্তু আমাদের কি হয়ে যায়, করটিকার অস্থিগুলো শেষ হয়, এই জায়গাতেও কিন্তু থাকে হচ্ছে অস্থি সন্ধি। তাহলে অস্থি সন্ধি অর্থাৎ অস্থির মধ্যে যে কানেক্টিং, দুটা অস্থির মাঝখানে কানেক্টিং যে স্পটটা থাকে বা যে জয়েন্টটা থাকে সেটাকেই বলা হয় অস্থি সন্ধি। তাহলে সাইনোভিয়াল অস্থি সন্ধি জিনিসটা কি, সাইনোভিয়াল অস্থি সন্ধি খুবই ইম্পর্টেন্ট জিনিস।
এটা কিন্তু তোমাদের খ নাম্বারে অনেক বেশি আসে। সাইনোভিয়াল অস্থিসন্ধি। সাইনোভিয়াল অস্থিসন্ধি কি জিনিস? সাইনোভিয়াল অস্থিসন্ধির মধ্যে কিছু জিনিস থাকবে, তার মানে এটা এমন এক ধরনের, এটা যেহেতু অস্থিসন্ধি বলছি তাহলে এটা বোন জয়েন্ট, তাই না? এবং বোন জয়েন্টের মধ্যে কি থাকে খেয়াল করো, বোন জয়েন্টের মধ্যে যে জয়েন্টটা আছে সেই জয়েন্টটা হবে তন্তু বা ফাইবার দিয়ে। মানে সাইনোভিয়াল অস্থিসন্ধিতে অস্থিগুলো তন্তু বা ফাইবার দিয়ে জয়েন করা থাকবে। তাহলে আমরা বলতে পারি এই অস্থিসন্ধিতে যে অস্থিগুলা থাকবে সেগুলা তন্তু বা ফাইবার মানে আঁশের মতন কিছু জিনিস দিয়ে জয়েন করা থাকবে, এবং সেটা কি হবে, জয়েন্টটা দেখতে ক্যাপসুল এর মতন হবে। তাহলে জয়েন্টটা দেখতে কিসের মতন হবে? জয়েন্টটা দেখতে ক্যাপসুলের মতন হবে। তাহলে এই যে তন্তু বা ফাইবার দিয়ে আমি অস্থিকে জয়েন করছি, সেই জয়েন্টটা দেখতে হবে হচ্ছে ক্যাপসুলের মতন, মানে এরকম একটা ক্যাপসুলের মতন দেখতে হবে। এবং এই যে ক্যাপসুল থাকবে সেই ক্যাপসুলের ভিতরে থাকবে হচ্ছে গহ্বর। ক্যাপসুলের ভিতরে গহ্বর থাকবে, এবং এই যে গহ্বরটা আছে এই গহ্বরের মধ্যে কি থাকবে বলতো? এই গহ্বরের মধ্যে যে জিনিসটা থাকবে, গহ্বরে তরল পদার্থ থাকবে। এই যে গহ্বরে তরল পদার্থ থাকে, এই তরল পদার্থর একটা নাম আছে, এটাকেই বলা হয় হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড। ওকে, আর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা লাস্টের জন্য রেখেছি সেটা হচ্ছে সাইনোভিয়াল অস্থিসন্ধিতে যে অস্থিগুলা থাকবে সেগুলা একটা আরেকটার সাথে ডাইরেক্টলি কানেক্টেড না, তাই এটা ব্লু দিয়ে লিখছি। সেটা হচ্ছে অস্থিগুলো টাচ করবে না, অর্থাৎ ডাইরেক্টলি কানেক্টেড না, মানে তাদের মাঝে ফাঁকা স্থান থাকবে। ওকে, তাহলে খেয়াল করো তোমাদের বইয়ে সাইনোভিয়াল অস্থিসন্ধির বিশাল একটা সংজ্ঞা দিয়েছে এবং সেটা বোঝাও যায় না, তো সেইটাকে তুমি যদি একটু ধাপে ধাপে ভাগ করে নাও তাহলে এই জিনিসটা বোঝা যায়। সাইনোভিয়াল অস্থিসন্ধি হচ্ছে একটা বোন জয়েন্ট, অস্থির জয়েন্ট। সেই জয়েন্টের এই যে অস্থিগুলোকে আমি জয়েন করব, সেই জয়েন করা হয়, সেই জয়েনিং এর কাজটা করা হয় হচ্ছে তন্তু বা ফাইবার দিয়ে, এবং সেই জয়েন্টটা দেখতে ক্যাপসুলের মতন, যেটাকে বলা হয় জয়েন্ট ক্যাপসুল। আর এই ক্যাপসুলের ভিতরে গহ্বর থাকে, আর সেই গহ্বরে থাকে হচ্ছে তরল পদার্থ। আর এই যে অস্থিগুলো আছে অস্থিগুলোর মাঝে কি থাকবে? ফাঁকা স্থান থাকবে, অর্থাৎ ডাইরেক্টলি তারা টাচ করবে না। আমি একটু দেখে নেই তোমরা কে কে আছো। রাকিব আছেন আমাদের সাথে, আতিকুল আছেন, এরপরে আছেন হচ্ছে সুতাপা চন্দ্র আছেন, তারপরে আছেন শামসুল ইসলাম আছেন, কবির আছেন আমাদের সাথে। তোমরা আরো অনেকেই আমাদের সাথে জয়েন করছো দেখা যাচ্ছে। তো আমি এখন এই অংশটা কন্টিনিউ করি কারণ তাড়াতাড়ি শেষ করতে হবে। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা সাইনোভিয়াল অস্থিসন্ধির ছবি। এই যে সাইনোভিয়াল অস্থিসন্ধিটা এখানে দেখো, এটা হচ্ছে একটা অস্থি, এটা হচ্ছে আরেকটা অস্থি, এটা একটা অস্থি, এটা আরেকটা অস্থি। এই অস্থির বাইরে আমরা কি দেখতে পাচ্ছি বলতো? অস্থির বাইরে এরকম যে দেখো গোল একটা অংশ দেখতে পাচ্ছি, সাদা অংশ। এই সাদা অংশটাই হচ্ছে সেই ফাইব্রাস অংশ বা আঁশযুক্ত অংশ, যে অংশটা কি করছে বলতো? এই দুটা অস্থিকে কানেক্ট করছে। এই ফাইব্রাস অংশটা বা তন্তুময় অংশটা কিন্তু এক ধরনের লিগামেন্ট। এই তন্তুময় অংশটাকে বলা হয় লিগামেন্ট, যেটা কি করে অস্থিগুলাকে কানেক্ট করে। এখন খেয়াল করো এই যে অস্থিগুলার এই অঞ্চলে দেখো তোমরা অস্থির নিচে কি আছে বলতো? এরকম নীল দিয়ে একটা অঞ্চল আমরা দেখতে পাচ্ছি না? এই জায়গাটা হচ্ছে, এই যে উপর একটা লেয়ার দেখতে পাচ্ছি, এই লেয়ারটা হচ্ছে আমাদের
সেই তরুণাস্থি যেটা অস্থির উপরে থাকে। আর এই যে দুটা অস্থি, দেখো তো দুটা অস্থি কি একটা আরেকটাকে টাচ করেছে? করেনি। এই যে দেখো কার্টিলেজ লেখা যে অংশটাতে পয়েন্ট করছে, এই অংশটাতে পয়েন্ট করছে, তাহলে এই অংশটা হচ্ছে কার্টিলেজ বা তরুণাস্থি। আর মাঝখানে যে ডার্ক ব্লু দিয়ে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই অংশটা হচ্ছে আমার সেই যে ডার্ক ব্লুটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড বা তরল পদার্থ। ঠিক আছে, তাহলে এইখানে দেখো এটা কি টোটাল সন্ধিটা কি একটা ক্যাপসুলের মতন হয়ে গেছে না, গোল একটা ক্যাপসুলের মতন। এই জন্য এই জয়েন্টের অঞ্চলটাকে বলা হয় হচ্ছে জয়েন্ট ক্যাপসুল। আর এই ক্যাপসুলের এই ভিতরের অঞ্চলে একটা গহ্বর থাকে এবং দুটা অস্থির মাঝখানে এই গহ্বরটা থাকার কারণে দেখো অস্থিগুলা কিন্তু একটা আরেকটাকে কি করছে না বলতো, অস্থিগুলা কিন্তু একটা আরেকটাকে টাচ করছে না, বা মুভ করবার সময় এই অস্থিগুলা কিন্তু একটা আরেকটাকে টাচ করে না। কি হয় বলতো, এই জায়গায় তারা ফ্রিলি বা ফ্লেক্সিবলি মুভ করতে পারে। তাহলে সাইনোভিয়াল ফ্লুইডটা থাকার কারণে তারা ফ্লেক্সিবলি কি করতে পারছে বলতো, মুভ করতে পারছে। তাহলে এটা হচ্ছে আমাদের কি বলবো সাইনোভিয়াল অস্থিসন্ধিটা দেখতে কিরকম সেটার একটা ইমেজ আমরা দেখে নিলাম। তো সাইনোভিয়াল অস্থিসন্ধিতে মাঝখানে কে থাকে, সাইনোভিয়াল ফ্লুইডটা থাকে। এখন তাহলে সাইনোভিয়াল অস্থিসন্ধি কি সেটা আমরা মোটামুটি জেনে নিলাম। এই অস্থিসন্ধি বিভিন্ন টাইপের হতে পারে। আমাদের বডিতে কিছু অস্থিসন্ধি আছে যেগুলাকে আমরা হয়তো নাড়াতে পারি না। কিছু অস্থিসন্ধি আছে, যেমন আমাদের মাথা কিন্তু অস্থিগুলো একটা আরেকটার সাথে কানেক্টেড জয়েন্ট, কিন্তু করটিকার অস্থিগুলোকে কি আমি নাড়াতে পারছি? তুমি চাইলে কি তোমার এই কপালের অস্থিটাকে নাড়াতে পারছো না। করটিকার অস্থিগুলোকে আমরা নাড়াতে পারছি না, তাহলে সেগুলোকে আমরা বলবো হচ্ছে অচল অস্থিসন্ধি। আবার কিছু অস্থিসন্ধি আছে যেগুলোকে আমরা অল্প একটু চালাতে পারি বা মুভ করতে পারি, সেটাকে বলা হয় হচ্ছে ঈষৎ সচল অস্থিসন্ধি। এই যে আমাদের মাথা বা এই যে ঘাড়টা, এটাকে দেখো আমরা মুভ করতে পারছি এই সাইডে এই সাইডে, কিন্তু আমি কি মাথাটা ঘুরিয়ে একেবারে পিছনে নিতে পারছি না। তাহলে এটা হচ্ছে আংশিক চলতে পারে এরকম অস্থিসন্ধি, আমাদের কাঁধের অস্থি। ওকে, আর যে অস্থিসন্ধিগুলা একদম সচল বা একদম ফ্লেক্সিবল, মেইনলি সাইনোভিয়াল অস্থিসন্ধি, সেগুলা হচ্ছে এই যে যেমন হাতের অস্থি, আমরা ফ্রিলি কি করতে পারছি, সেটাকে মুভ করতে পারছি। তারপরে আমরা ফ্রিলি আমাদের পাও মুভ করতে পারি, তাই না, কবজিটাও আমরা ইচ্ছা মতন মুভ করতে পারছি। তাহলে এই অস্থিসন্ধিগুলা আমরা ইচ্ছা মতন কি করতে পারছি, মুভ করতে পারছি, যার কারণে এগুলাকে বলা হয় হচ্ছে সচল অস্থিসন্ধি। তো সচল অস্থিসন্ধির মধ্যে একটা জিনিস বলা আছে তোমাদের, বেশি কিছু বলা নাই, তোমাদের এইচএসসি সেকশনে সেটা ডিটেইলস আলোচনা করা হয়েছে, যার কারণে এইচএসসি বায়োলজি লাইভ ক্লাস যখন হবে সেখানে কিন্তু তোমরা এই সাইনোভিয়াল অস্থিসন্ধির একদম ডিটেইলস তোমরা পড়তে পারবে। একজন জিজ্ঞেস করেছে যে পিভাট, তারপরে রডস আর লিভার তন্ত্র নিয়ে আলোচনা করতে। 19 এর সিলেবাসে রডস আর লিভার তন্ত্রটা নাই, সেটা অনেক বড় একটা টপিক, সেটা এইচএসসি এর বায়োলজি ক্লাসে তুমি অবশ্যই পাবে ভাইয়া। তাহলে এই যে সাইনোভিয়াল অস্থিসন্ধি বললাম যেগুলো অনেক বেশি চলাচল করতে পারে। কিছু অস্থিসন্ধি আছে, ধরো অস্থির মাথাটা এরকম গোল, তো অস্থির মাথাটা এরকম গোল হলে এই গোল অংশটা কোন একটা ফ্ল্যাট অংশের সাথে অবশ্যই জোড়া লাগতে পারবে না। এই গোল অংশটা অন্য যে অস্থিটার সাথে যুক্ত হবে সেটারও এই অঞ্চলটা এরকম গোল হবে, তাই না? তাহলে আমাদের দেখা যায় যে এই যে কাঁধে আমরা দেখতে পাচ্ছি আমাদের ঊর্ধ্ব বাহু আর এই কাঁধের যে অস্থি আছে, এই জয়েন্টটা এখানে আমাদের ঊর্ধ্ব বাহুর অস্থিটাকে বলা হয় হচ্ছে হিউমেরাস। এটার মাথাটা গোল থাকে, আর সেই গোল মাথাটাকে অ্যাডজাস্ট করবার জন্য কাঁধের অস্থির এই জায়গাটাতে একটা গহ্বরের মতন থাকে। তো এই মাথাটাকে গোল বলের মতন লাগছে, আর এই গহ্বরটাকে কিসের মতন লাগছে, একটা কোটরের মতন লাগছে। জিনিসটা দেখতে এরকম, এটা হচ্ছে বল, এটা হচ্ছে একটা কোটর। ওকে, বলটা এভাবে এভাবে করে নড়ছে, আর এই কোটরের ভিতরে আছে হচ্ছে আমার সেই বলটা। তাহলে এই যে অস্থিসন্ধিটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ঊর্ধ্ব বাহু বা হিউমেরাসের সাথে কাঁধের, সেটা হচ্ছে বল আর কোটর অস্থিসন্ধি। আবার দরজা খুলে না, যেভাবে এভাবে করে দরজা খুলে যায়, এভাবে করে বন্ধ হয়, দেখো আমাদের কবজিরও সেম, এভাবে করে খুলে যাচ্ছে, এভাবে করে বন্ধ হচ্ছে। এই জিনিসটাকে বলা হয় কবজি সন্ধি বা হিঞ্জ। তো এরকম অনেকগুলো মোটামুটি 6 ধরনের সাইনোভিয়াল অস্থিসন্ধি পাওয়া যায়, জাস্ট তোমাদের এই 2 ধরনের বইয়ে বলা আছে, তো সেটা নিয়ে আমরা আলোচনা করে ফেললাম। এটা হচ্ছে বল এবং কোটর। এখন খেয়াল করো, আমরা দেখব চলনে অস্থি আর পেশির ভূমিকাটা কিরকম। চলনে ভূমিকাটা কিরকম মানে কি, হাত আমি মুভ করছি,
ঠিক আছে? তারপরে ধরো এই যে হাত আমি এভাবে মুভ করলাম, এভাবে সামনে নিচ্ছি, এভাবে নিচ্ছি, তাই না? হাত মুভ করছে। বডি বিল্ডারদের ক্ষেত্রে দেখবে হাত এইরকম করলে এখান দিয়ে মাসল হবে। আমার এখানে কিছুই নাই। আমি ছোটবেলা কি করতাম জানো? ছোটবেলা আমার খুব মানে এই হাতের এখানে মাসল বানানোর শখ ছিল। তো বাবা বাসায় বড় বড় তরমুজ নিয়ে আসতো। আমি সেই বড় বড় তরমুজ দিয়ে ওয়েট লিফটিং করার চেষ্টা করতাম। এক সময় দেখা গেছে যে একটা তরমুজ আমার হাত থেকে পড়ে ফেটে গেছে। তারপর থেকে আমার আর ওয়েট মানে তরমুজ দিয়ে ওয়েট লিফটিং করা হয় না আসলে। তো আমি যখন এরকম করি আমার এখানে তেমন পেশিটা ফুলে না। যারা বডি বিল্ডার ডেইলি এক্সারসাইজ করে তারা যখন হাতটা এরকম করবে এখান দিয়ে পেশিটা ফুলে যাবে, তাই না? তাহলে এই যে পেশিটা ফুলে যাচ্ছে বা তুমি যখন হাতটা এরকম করে ফেলছো, নামিয়ে ফেলছো, তখন আবার পেশিটা কি ফোলা অবস্থায় নাই। তাহলে এই জিনিসগুলো কিভাবে হচ্ছে? সেটাই হচ্ছে চলনে অস্থি আর পেশি কিভাবে কোঅর্ডিনেট করে। এটা হচ্ছে এখন আমরা জাস্ট দেখবো। এটা হচ্ছে আমার হাত। তো এখন খেয়াল করো, এই যে হাত, এই যে ঊর্ধ্ববাহু আমার আছে, ঊর্ধ্ববাহু উপরের দিকে একটা পেশি আছে, নিচের দিকে একটা পেশি আছে। এই যে আমার হাত, ধরো এটা হচ্ছে আমার ঊর্ধ্ববাহু। ঊর্ধ্ববাহুর উপরের অঞ্চলে এক ধরনের পেশি থাকে। এই উপরের অঞ্চলের পেশিটার নাম হচ্ছে বাইসেপস। আর নিচের অঞ্চলেও একটা পেশি থাকে। নিচের অঞ্চলের পেশিটার নাম হচ্ছে ট্রাইসেপস। তাহলে এই যে আমাদের বাইসেপস আর ট্রাইসেপস পেশি, এই বাইসেপস আর ট্রাইসেপস পেশির কোঅর্ডিনেশনের মাধ্যমেই কিন্তু আমার হাতটা উঠে। এই পেশিগুলা কি করে? এখানে থাকে ঊর্ধ্ববাহুতে থাকে হিউমেরাস, আর নিম্ন বাহু মানে এই অঞ্চলটাতে থাকে হচ্ছে রেডিয়াস আর আলনা নামে দুটা অস্থি। তো এই নিম্ন বাহুর যে অস্থিগুলো আছে সেটার সাথে এই পেশিগুলা কানেক্টেড থাকে। আর পেশি আর অস্থির যে কানেক্টিং স্পট, সেই কানেক্টিং স্পটটা কিন্তু অনেক শক্ত হয়, যেন পেশিটা না ছিঁড়ে যায়। সেই অঞ্চলটাকে বলা হয় হচ্ছে টেন্ডন। তাহলে এই যে পেশি, ধরো এখানে একটা অস্থি আছে, তো এই অস্থির সাথে পেশির যে কানেক্টিং স্পট থাকবে, এই কানেক্টিং স্পটটাকে বলা হয় হচ্ছে টেন্ডন। টেন্ডনটা দেখতে কিরকম? এই যে একটা কলা দেখতে পাচ্ছি আমরা, কলার এই গোড়ার অঞ্চলটা কি দেখো তো, এটা অনেক বেশি শক্ত হয় না? এই জায়গাটা নরম, কিন্তু এই গোড়ার অঞ্চল কি অনেক বেশি শক্ত। এই অঞ্চলটা অনেক বেশি শক্ত হয় কলার ক্ষেত্রে। তাহলে এই যে এই অঞ্চলটা শক্ত আর এই অঞ্চলটা নরম, পেশির ক্ষেত্রেও আমরা সেম জিনিস দেখতে পাই। এটা যদি পেশির মেইন অঞ্চলটা হয়, আর এটা ধরো একটা অস্থি যেটার সাথে এই পেশিটা কানেক্টেড, তাহলে এটা হচ্ছে পেশি, এটা ধরো একটা অস্থির মাথা আমার হাতটা, তাহলে তাদের কানেক্টিং স্পট অর্থাৎ এই জায়গাটা কি হবে? অনেক বেশি শক্ত হবে। এই অঞ্চলটাকে বলা হবে টেন্ডন। যদি এটা হয়ে থাকে একটা পেশি, এই অঞ্চলটা হবে নরম আর এই অংশটা হবে হচ্ছে একটা টেন্ডন। তাহলে এই যে টেন্ডন থাকে, এই টেন্ডনটা কি হবে? অনেক শক্ত হবে। তো এখন কিভাবে আমরা হাতটাকে চালাই আমরা সেই জিনিসটা একটু দেখব। সেটা হচ্ছে, ধরো আমি এভাবে হাতটা উঁচু করতে চাই। আমাদের বডিতে যত ধরনের যত কিছু হয়, যে ধরো আমাদের বডির যত কাজ আছে, যত ফাংশন আছে, সবকিছু কিন্তু ব্রেইন থেকে সিগন্যাল আসার কারণে হয়। তো যখন কোনো পেশি সংকুচিত হয় তখন সেই সংকোচনের সিগন্যালটা ব্রেইন থেকে আসে। যখন ওই পার্টিকুলার পেশিটা ব্রেইন থেকে ওই সংকোচনের সিগন্যালটা পায় তখন ওই পেশিটা সংকুচিত হয়। ততক্ষণ ওই পেশিটা সংকুচিত অবস্থায় থাকবে যতক্ষণ ব্রেইন ওই সিগন্যালটা পাঠাচ্ছে। যখন ব্রেন ওই পেশি থেকে ওই সিগন্যালটা সরিয়ে নিবে, ওই পেশিটা কি হয়ে যাবে? প্রসারিত হয়ে আবার নর্মাল অবস্থায় চলে আসবে। তাহলে সংকোচনের জন্য আমার কি দরকার? একটা সিগন্যাল দরকার। যতক্ষণ আমার ওই সিগন্যালটা আসবে ততক্ষণ আমার ওই পেশিটা সংকুচিত থাকবে। যখনই ব্রেইন থেকে আমি সিগন্যালটা সরিয়ে নিব তখনই ওই পেশিটা কি হয়ে যাবে? প্রসারিত হয়ে যাবে। তাহলে এখন আমি যখন হাতটা ভাঁজ করছি, হাত ভাঁজ করবার সময় কি হয়? আমার এই যে বাইসেপস পেশি আছে, এই বাইসেপস পেশি আমার মাথা থেকে খুবই ফাস্ট সিগন্যাল পাঠায় যে এই বডিটা এখন কি করবে? এই হাতটাকে ভাঁজ করতে চাচ্ছে। তার ফলে কি হবে? এই বাইসেপস পেশিটা সংকুচিত হয়ে যাবে। বাইসেপস পেশি যেহেতু টেন্ডন দিয়ে এই রেডিও আলনার সাথে কানেক্টেড, বাইসেপস পেশি কি করবে? সংকুচিত হয়ে এইরকম একটা টান দিবে।
এবং বাইসেপস পেশি টেন্ডনের টান পড়া, সংকুচিত হওয়ার কারণে টান পড়বে টেন্ডনে, আর সেই টানে এই রেডিয়াসাল আনলা বা নিম্ন বাহুর অস্থিটা উপরে উঠে আসবে। উঠে আসার কারণে যেহেতু বাইসেপস পেশি সংকুচিত, তাই বাইসেপস পেশিটা ফুলে থাকবে। তখন আমার হাতটা আছে হচ্ছে এইভাবে, এইভাবে, অর্থাৎ বাইসেপস পেশি সংকুচিত। এখন এইভাবে আমার হাতটা আছে কারণ আমি টান দিলাম, আমার মাথা থেকে সিগন্যাল আসলো, বাইসেপস পেশি কি হয়ে গেল, সংকুচিত হয়ে গেল, এবং হওয়ার কারণে সে কি করলো, টান দিল, টেন্ডনে টান পড়লো এবং রেডিয়াস আলনা উঠে এভাবে চলে আসলো। তাহলে এখন যদি আমি হাতটা সোজা করতে চাই তাহলে কি হবে বলতো, উল্টা জিনিসটা হবে। বাইসেপস পেশিকে প্রসারিত করবার জন্য মাথা থেকে কোনো সিগন্যাল আসে না, কারণ আমি কি বলেছি বলতো, সংকুচিত করবার জন্য সিগন্যাল আসে, আর সিগন্যালটা সরিয়ে নেওয়া হলে সেটা প্রসারিত হয়ে যায়। তাহলে এই যে আমি কি হয়ে যাচ্ছে বলতো, বাইসেপস পেশিটাকে সংকুচিত করে ফেলছি, তাই না? এখন কিন্তু নিচে যে ট্রাইসেপস পেশি, খেয়াল করো এই জায়গায় ট্রাইসেপস পেশি আছে, এই অঞ্চলটা বা ট্রাইসেপস পেশির অঞ্চলটা কি বলতো, এটা এখন ফ্ল্যাট, অর্থাৎ এই নিচের অঞ্চলটা কি, এই ট্রাইসেপস পেশিটা এখন প্রসারিত। তাহলে যখন তুমি হাতটা ভাঁজ করছো বা এইভাবে করে ভাঁজ করে রাখছো আর কি, তখন কি হচ্ছে, তখন বাইসেপস সংকুচিত হয়ে যাচ্ছে, ট্রাইসেপসটা প্রসারিত অবস্থায় আছে। হাতটা যখন আমি সোজা করব, মাথা কি করে, বাইসেপস পেশির থেকে উদ্দীপনাটাকে সরিয়ে নেয় এবং ট্রাইসেপস পেশির কাছে সিগন্যাল পাঠায় যে তুমি এখন সংকুচিত হও। তা আমি যদি হাতটাকে সোজা করতে চাই, এই ট্রাইসেপস পেশি যেটা নিচে থাকে সেটা রেডিয়াস আলনার পিছনের দিকে কানেক্টেড থাকে। ট্রাইসেপস পেশিটা সিগন্যালের কারণে সংকুচিত হয়, যার কারণে এই যে এখানে টেন্ডনটা আছে, এখানে টেন্ডনটায় টান পড়ে, এবং এই টান পড়ার কারণে দেখো আস্তে আস্তে তুমি নিচ দিয়ে টান দাও, টান দিয়ে 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 আস্তে আস্তে হাতটা কি হয়ে যাবে, সোজা হয়ে যাবে। তাহলে যখন আমার হাতটাকে আমি যখন সোজা করতে চাই, হাতটাকে সোজা করতে চাইলে কি হবে, হাতটাকে ধরো আমি সোজা করতে চাচ্ছি, সোজা করতে চাইলে উপরের বাইসেপস পেশিটা কি হয়ে যাবে, প্রসারিত হয়ে যাবে, নিচের ট্রাইসেপস পেশিটা কি হয়ে যাবে, সংকুচিত হয়ে ফুলে যাবে। তাহলে যখন আমি হাতটাকে সোজা করছি, হাতটাকে সোজা করবার সময় আমার ট্রাইসেপস পেশি প্রসারিত হয় এবং বাইসেপস পেশি সংকুচিত হয়ে যায়। আর যখন হাতটাকে আমি ভাঁজ করছি তখন আমার বাইসেপস পেশি সংকুচিত আছে, ট্রাইসেপস পেশি প্রসারিত আছে। তাহলে এটাই হচ্ছে চলনে অস্থিয়ার পেশির ভূমিকা। সেই জিনিসটা যদি আমি এখন জাস্ট কিভাবে আমার হাতটা ভাঁজ হলো, যে ধরো তোমাকে বলা হলো হাত ভাঁজ হবে, ওকে, সেটার প্রক্রিয়াতে কি হবে বলতো, সেটা আমি কিভাবে লিখবো, তাহলে প্রথমে আমার কি আসছে, প্রথমে আমার স্নায়বিক উদ্দীপনাটা আসছে, প্রথমে আমার স্নায়বিক উদ্দীপনাটা আসার ফলে মানে মাথা থেকে সংকোচনের সিগন্যাল আসছে, সিগন্যাল এসে স্নায়বিক উদ্দীপনাটা কই চলে যাচ্ছে, বাইসেপস পেশিতে চলে যাচ্ছে। বাইসেপস পেশিতে স্নায়বিক উদ্দীপনাটা চলে যাওয়ার কারণে বাইসেপস পেশি কি হয়ে যাচ্ছে বলতো, বাইসেপস পেশি সংকুচিত হয়ে যাচ্ছে। সংকুচিত হয়ে যাওয়ার কারণে কি অবস্থা আছে বলতো, এখানে যে টেন্ডন আছে সেই টেন্ডনে টান পড়ে, টান পড়ার কারণে আমাদের যে নিম্ন বাহু আছে সেই নিম্ন বাহু কোথায় চলে আসবে, ঊর্ধ্ব বাহুর উপরে চলে আসবে। তাহলে আমার পুরা প্রসেসটা কিরকম দেখো তো, স্নায়বিক উদ্দীপনা, তুমি হাত ভাঁজ করতে চাও, কি হবে, মাথা থেকে একটা উদ্দীপনা আসবে বা সিগন্যাল আসবে, কোথায় আসবে, বাইসেপস পেশিতে আসবে, সেই সিগন্যালটা পেয়ে বাইসেপস পেশি সংকুচিত হবে, তার ফলে বাইসেপস পেশি আর নিম্ন বাহুর মধ্যে যে টেন্ডনটা থাকবে সেই টেন্ডনে টান পড়বে, এবং সেই টেন্ডনে টান পড়ার কারণে কি হবে, নিম্ন বাহুটা আস্তে আস্তে ঊর্ধ্ব বাহুর উপরে চলে আসবে। তাহলে এই টাইমে কি থাকে, ট্রাইসেপস পেশি প্রসারিত অবস্থায় থাকে। আর যদি আমি হাতটাকে সোজা করতে চাই তাহলে কি হবে, স্নায়বিক উদ্দীপনাটা আসবে এবং সেটা কই যাবে, ট্রাইসেপস পেশিতে যাবে, তখন ট্রাইসেপস পেশি সংকুচিত হবে এবং বাইসেপস থেকে উদ্দীপনাটা সরে যাওয়ার কারণে বাইসেপসটা প্রসারিত অবস্থায় চলে যাবে, টেন্ডনে টান পড়ার কারণে নিম্ন বাহু তখন সোজা হয়ে যাবে। ওকে, তাহলে
এটা হচ্ছে আমি যদি এই জিনিসটাকে একটা অ্যারো দিয়ে ডায়াগ্রাম দিয়ে দেখাই তাহলে সেই জিনিসটা কিরকম হবে দেখতে সেটা। তাহলে চলনে অস্থি আর পেশির ভূমিকা আমাদের পড়া হয়ে গেল। আশা করছি এখানে তোমাদের কোনো সমস্যা নেই। তাহলে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে টেন্ডন ভার্সেস লিগামেন্ট, অর্থাৎ টেন্ডন এবং লিগামেন্টের পার্থক্যটা আমরা দেখব। টেন্ডন এবং লিগামেন্টের পার্থক্যটা আমরা মোটামুটি শুরুতেই একটু বলে নিয়েছি যে টেন্ডন কি আর লিগামেন্ট কি। তোমাদের বইয়ে অনেক হাবিজাবি কথা লেখা আছে, অনেক কমপ্লেক্স কথাবার্তা লেখা আছে, তোমাদের জাস্ট কিছু পয়েন্ট টেন্ডন আর লিগামেন্ট থেকে মাথায় রাখতে হবে। স্পেশালি ফেব্রুয়ারিতে তো এসএসসি শুরু হয়ে যাচ্ছে, তো যারা এখনো হয়তো এই চ্যাপ্টারটা ভালো মতন করে পড়োনি তাদের জন্য ছোট্ট করে আমি টেন্ডন এবং লিগামেন্টের পার্থক্য দিয়ে দিচ্ছি। এই পার্থক্যগুলো তোমাদের যদি আসে পরীক্ষায় এইভাবে দিলেও তোমরা মার্কস পেয়ে যাবে। তাহলে টেন্ডন আর লিগামেন্টের পার্থক্য যদি আমি দিতে চাই তাহলে কিরকম হবে জিনিসটা। আমি ফার্স্টে অবশ্যই লিখবো বিষয়, আমি কি বিষয়ে পার্থক্যটা লিখছি, তারপরে হচ্ছে টেন্ডন কি, তারপরে হচ্ছে লিগামেন্ট, তাই না? আচ্ছা, তাহলে টেন্ডন এবং লিগামেন্টের মধ্যে পার্থক্যতে প্রথমে আমি লিখব কাদের কাদের সংযোগ করছে। টেন্ডন হচ্ছে পেশির সাথে অস্থিকে বা হাড্ডিকে সংযুক্ত করে। যেমন আমরা দেখলাম বাইসেপস কিসের সাথে কানেক্টেড থাকে বলতো, এই যে রেডিও আলনার সাথে বাইসেপসটা কানেক্টেড থাকে, তাহলে পেশির সাথে অস্থিকে কানেক্ট করে হচ্ছে টেন্ডন। তাহলে লিগামেন্ট কি করে? লিগামেন্ট যেটা করবে, যেটা আমরা দেখলাম সাইনোভিয়াল অস্থিকে, অস্থির সাথে অস্থিকে কানেক্ট করবে হচ্ছে লিগামেন্ট। এখন সংযোগটা তো আমরা দেখে নিলাম, গঠনের ক্ষেত্রে আমরা কি দেখব যে কি দিয়ে তৈরি। গঠনের ক্ষেত্রে আমরা দেখব যে টেন্ডন যেটা দিয়ে তৈরি সেটা হচ্ছে এমন এক ধরনের কানেকটিভ টিস্যু যেটাতে সাদা সাদা ফাইবার থাকে। তাহলে আমরা লিখতে পারি টেন্ডনের গঠন উপাদান হচ্ছে শ্বেত তন্তুময় যোজক কলা, আর লিগামেন্ট মেইনলি তৈরি হচ্ছে পিত তন্তুময় যোজক কলা দিয়ে। তাহলে খেয়াল করো এই যে টেন্ডন, সেই টেন্ডনটা কি দিয়ে তৈরি হয়? শ্বেত তন্তুময় যোজক কলা, মানে এমন এক ধরনের টিস্যু যে টিস্যুর মধ্যে কোষগুলা, যে টিস্যুর ম্যাট্রিক্সের মধ্যে আমরা দেখতে পাবো যে সাদা সাদা রঙের ফাইবার থাকে। আর লিগামেন্টের ক্ষেত্রে আমরা দেখবো যে লিগামেন্ট পিত তন্তু বা ইয়েলো ফাইবার যুক্ত কানেকটিভ টিস্যু দিয়ে সে তৈরি হয়, মানে সেটা ফাইবারের কালার হবে ইয়েলো। ওকে, তাহলে এটা হচ্ছে গঠন আমরা দেখে নিলাম। এখন আমরা দেখব স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতার ক্ষেত্রে আমরা বলতে পারি যে ইলাস্টিসিটি, যে স্থিতিস্থাপকতা, এটা কিন্তু তোমরা বুঝতে পারো। আমরা যখন বলেছি টেন্ডনটা কি হয়, টেন্ডনটা অনেক স্ট্রং হয় না ফার্ম হয়। লিগামেন্টের ক্ষেত্রে আমরা যখন দেখেছি যে এই ইমেজটা যখন আমরা দেখেছি, আমরা কি দেখেছি বলতো? এই ইমেজের ক্ষেত্রে আমরা দেখেছি যে এই যে দুটো হাড্ডি সেটা কি লিগামেন্ট দিয়ে তৈরি, এবং যখন আমি হাড্ডিগুলোকে অস্থিগুলোকে মুভ করছি তারা কিন্তু খুব ফ্লেক্সিবলি মুভ করতে পারছে। তাহলে লিগামেন্টের ক্ষেত্রে আমি বলতে পারি স্থিতিস্থাপকতা আছে, আর টেন্ডনের ক্ষেত্রে স্থিতিস্থাপকতা নাই। এবং এই যে টেন্ডনের মধ্যে যে তন্তুগুলা থাকে আমরা দেখেছি তন্তুর অবস্থান, মানে এই টেন্ডনের মধ্যে যে টেন্ডন তো টিস্যু, তাই না? অনেকগুলো টিস্যু নিয়ে তৈরি। তাহলে এই টিস্যুর মধ্যে যে তন্তুগুলা থাকে সেই তন্তুগুলা কিভাবে থাকে? সেই তন্তুগুলা টেন্ডনের মধ্যে থাকে হচ্ছে গুচ্ছাকারে বা গুচ্ছ গুচ্ছ হিসেবে, আর লিগামেন্টের মধ্যে সেই জিনিসগুলা থাকবে হচ্ছে আলাদা। তাহলে টেন্ডনের মধ্যে এই তন্তুগুলো থাকবে হচ্ছে গুচ্ছ গুচ্ছ করে, আটি আটি বেঁধে থাকবে, আর লিগামেন্টের মধ্যে সেই তন্তুগুলো আলাদাভাবে বিক্ষিপ্ত অবস্থায় থাকবে। তাহলে এই চারটাই হচ্ছে টেন্ডন এবং লিগামেন্টের মেইন ডিফারেন্স, এবং এখান থেকে তুমি তাদের মেইন বৈশিষ্ট্যগুলো পেয়ে যেতে পারো। তাহলে টেন্ডন হচ্ছে পেশির সাথে অস্থির জয়নিং স্থান, আর লিগামেন্ট হচ্ছে একটা হাড্ডির সাথে হাড্ডির জয়নিং স্থান, যেটা আমরা সাইনোভিয়াল অস্থি সন্ধিতে দেখেছি। তাহলে টেন্ডন এবং লিগামেন্টের পার্থক্যটা আমাদের কিন্তু
হয়ে গেল। আশা করছি তোমাদের এটা নিয়ে প্রবলেম থাকবে না। তোমরা চাইলেই কিন্তু ইন্টারনেটে টেন্ডন আর লিগামেন্টের ছবি সার্চ করলে অনেক সুন্দর সুন্দর ছবি তোমরা পেয়ে যাবে। তো তোমরা সেটা সার্চ করে দেখতে চেষ্টা করবে, তাহলে তোমরা অনেক ভালোভাবে জানতে পারবে। লাস্ট যেটা, সেটা হচ্ছে অস্টিওপোরোসিস, যেটা হচ্ছে অস্থির একটা ডিজিজ। আচ্ছা, নামটাকে একটু দেখি। অস্টিওপোরোসিস, অস্টিও মানে হচ্ছে অস্থি, সেটা আমরা আগেই জেনেছি। পোর মানে হচ্ছে ছিদ্র, তাই না? অস্টিওপোরোসিস তাহলে এমন একটা ডিজিজ যেটাতে অস্থিতে ছিদ্র দেখা যায়, মানে অস্থি ক্ষয় হয়ে যায়। কেন হয়? বডিতে অস্থির যে মেন উপাদান যেটা ক্যালসিয়াম, ক্যালসিয়ামের অভাব যদি হয় তাহলে, বা অন্যান্য আয়নের অভাব যদি হয়, তখন এই অস্টিওপোরোসিসটা দেখা যায়। এবং যদি তুমি বেশি করে ক্যালসিয়াম যুক্ত খাবার না খাও, তাহলে কিন্তু দেখা যাবে এই অস্টিওপোরোসিসটা একটা না একটা টাইমে গিয়ে এজ হলে এই জিনিসটা তোমার বডিতে দেখা যাবে। তাহলে এই যে অস্টিওপোরোসিস রোগটা আছে, এটার থেকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি বা কিভাবে এটা আমরা প্রিভেন্ট করতে পারি? বেশি করে আমরা যদি ধরো গরুর দুধটা খাই, তাহলে দেখা যাবে সেই দুধের মধ্যে ক্যালসিয়ামটা বেশি থাকে, এবং সেই ক্যালসিয়ামটা কি করে আমাদের হাড় গঠনের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা হরলিক্স এর অ্যাডভার্টাইজমেন্ট দেখি, বিভিন্ন ধরনের এই ধরনের প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট দেখে থাকে, ওখানে কিন্তু বলে ক্যালসিয়াম ইজ ভেরি গুড ফর বোনস। তাহলে আমাদের দুধ জাতীয় খাবার বেশি খেতে হবে, শাকসবজি ফলমূল এই জিনিসগুলো বেশি খেলে তখন দেখা যায় যে আমাদের অস্থিটা মধ্যে আয়ন গুলা অনেক বেশি করে জমা থাকে। কারণ আমরা দেখেছি যে শাকসবজি ফলমূলের মধ্যে অ্যালকালি কম্পাউন্ড থাকে, যেটা আমরা প্রথম লাইফ ক্লাসটার সময় দেখেছিলাম। সেই অ্যালকালি কম্পাউন্ডের মধ্যে কিন্তু এই ধরনের সল্ট অনেক বেশি থাকে। তাহলে অস্টিওপোরোসিস আমরা এই ধরনের শাকসবজি, ফলমূল, দুধ জাতীয় খাবার খেয়ে কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারবো। তাহলে এটা মোটামুটি তোমরা যদি পড়ো, অস্টিওপোরোসিস থেকে কিন্তু অনেক সময় পরীক্ষায় এসে থাকে কিভাবে প্রিভেন্ট করা যায়, কি সেটা, এই ধরনের জিনিসপাতি এসে থাকে। তো ইনফরমেশন গুলো জাস্ট বই থেকে পড়ে নিলেই হবে। তো আমরা দৃঢ়তা প্রদান এবং চলনের মোটামুটি সব টপিকই কভার করে ফেলেছি। কঙ্কালতন্ত্র কাকে বলে, কঙ্কালতন্ত্রের কাজ কি, অস্থি এবং টোনাস্থির পার্থক্য, সাইনোভিয়াল অস্থিসন্ধি কাকে বলে, চলনে অস্থি আর পেশির ভূমিকা কিভাবে চলে, এটা কিন্তু এই যে হাতটা কিভাবে মুভ করছে, এই জিনিসটা কিন্তু পরীক্ষায় অনেক আসে। আবার টেন্ডন আর লিগামেন্টের পার্থক্য দেখেছি, আর অস্টিওপোরোসিস দেখেছি। তাহলে এই নিয়ে দৃঢ়তা প্রদান এবং চলন শেষ হয়ে গেল, এবং এটার সাথে সাথেই এসএসসি বায়োলজি ক্লাস কিন্তু এখানেই কমপ্লিট। যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ, যারা এসএসসি পরীক্ষা দিবে এবারে ফেব্রুয়ারিতে, তো তাদের জন্য অনেক অনেক বেস্ট উইশেস। কারণ হচ্ছে যে এসএসসি পরীক্ষা সামনে চলে এসেছে। তোমরা যদি কোনো টপিক বুঝে না থাকো, আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা এই লাইভ ক্লাসগুলো পেতে পারবে। তোমাদের যে ফ্রেন্ডরা এই লাইভ ক্লাসটা মিস করেছে, তাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে এই লাইভ ক্লাসটা তো তারা করতে পারবে চাইলে। এবং যতগুলো বায়োলজির সব চ্যাপ্টারের লাইভ ক্লাস আমাদের নেওয়া হয়ে গেছে, তোমরা ইউটিউবে সার্চ দিলেই সেই লাইভ ক্লাসগুলো পেয়ে যাবে। এবং বায়োলজি অ্যাকচুয়ালি খুব একটা ভয়ের জিনিস না, তোমরা যদি ধাপে ধাপে বুঝে বুঝে শিখো। অবশ্যই কিছু ডেটা মাথায় রাখতে হবে, এভাবে মনে রেখো না যে সেগুলো মুখস্থ করবে। কিছু ডেটা তোমরা মাথায় রাখবে, যেমন তুমি দৈনিক খবর জানছো, একটা ইনফরমেশন জানছো, সেভাবেই সেই ইনফরমেশন গুলো মাথায় রাখতে পারবে। এটা মুখস্থ করার বিষয় না, তোমরা বুঝে অনেক এক্সাইটিং ভাবে এই জিনিসটা তোমরা কিন্তু করতে পারো। যার কারণে যারা বায়োলজি ভয় পাও, আশা করছি একটু হলেও তোমাদের সেই বায়োলজির ভয়টাকে আমরা কমাতে পেরেছি। আর এটা নিয়েই তাহলে বায়োলজি লাইভ ক্লাস এখানে শেষ হচ্ছে, এবং আজকে দৃঢ়তা প্রদান এবং চলনের লাইভ ক্লাসটা এখানে শেষ হচ্ছে। যারা এসএসসি পরীক্ষা দিবে তাদেরকে অনেক অনেক বেস্ট উইশেস, এন্ড টিল দেন গুড লাক এভরিওয়ান, এন্ড থ্যাংক ইউ। আদনান।